আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের অনলাইন ক্লাসগুলো এনজয় করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ক্লাসটি নিব। প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম শক্তি সাম্য ও সন্ত্রাস সাম্য। আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেইল salam.ju@gmail.com। আজকের শিরোনাম শক্তি সাম্য ও সন্ত্রাস সাম্য, অনার্স তৃতীয় বর্ষের জন্য। আজকের এই পাঠ থেকে বিদ্যার্থীরা আপনারা শক্তি সাম্য ও সন্ত্রাস সাম্য সম্পর্কে বলতে পারবেন, শক্তি সাম্যের প্রকারভেদ বর্ণনা করতে পারবেন, শক্তি সাম্য রক্ষার কৌশল ব্যাখ্যা করতে পারবেন, শক্তি সাম্য ও সন্ত্রাস সাম্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা করতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি সাম্য একটি প্রচলিত ধারণা। খ্রিস্টের জন্মের পূর্ব থেকে রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনীতিবিদরা শক্তি সাম্য কথা বলেছেন। 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির পর থেকে আধুনিক জাতিরাষ্ট্রের উৎপত্তি হয়। আধুনিক জাতিরাষ্ট্র গড়ে ওঠার পর থেকে শক্তি সাম্য আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে। শক্তি সাম্যের মাধ্যমে পৃথিবীতে ক্রিয়াশীল রাষ্ট্রসমূহের কে একটি ভারসাম্য অবস্থায় নিয়ে আসা হয়। দাঁড়িপাল্লার মাধ্যমে যেমন কোনো কিছু ওজন করে ভারসাম্য নিয়ে আসা হয়, ঠিক শক্তি সাম্যের মাধ্যমে পৃথিবীর যে রাজনৈতিক শক্তিগুলো আছে বা রাষ্ট্রীয় যে শক্তিগুলো আছে, এই রাষ্ট্রীয় শক্তিগুলোকে ঠিক সেই রকম ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসাই হলো শক্তি সাম্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে শক্তি সাম্য অবস্থা ছিল। শক্তি সাম্যের কারণে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ কম ঘটে। এখানে বৃহৎ শক্তিগুলো যেমন থাকে, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলো ক্রিয়াশীল থাকে, যার কারণে কোনো রাষ্ট্র আগ্রাসী ভাবে অন্য রাষ্ট্রকে আক্রমণ করে না। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর রাজনৈতিক অবস্থাগুলো দেখি, তাহলে দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী শক্তিগুলো তাদের সাম্রাজ্য এবং উপনিবেশ থেকে বিদায় নিয়েছে এবং যে সমস্ত দেশ সাম্রাজ্যবাদীদের উপনিবেশ ছিল, সেই সমস্ত দেশ স্বাধীনতা লাভ করে। আমরা যদি আমাদের উপমহাদেশের দিকে তাকাই, তাহলে দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিসমূহ আমাদের উপমহাদেশ থেকে চলে যায় এবং আমাদের এই উপমহাদেশের রাষ্ট্রকে স্বাধীনতা দিয়ে যায়। পৃথিবীর ভারসাম্য অবস্থা বজায় রাখার জন্য শক্তি সাম্যর গুরুত্ব অপরিসীম। আমরা এখানে একটি মানচিত্র দেখছি, যে এইখানে দেখেন সাদা অংশগুলো, এই সাদা অংশগুলো বলছি আমরা
ইউএস এর সলিড সলিড ইউএসএ, এখানে আমরা দেখছি যে মেক্সিকো, ইউনাইটেড স্টেটস এবং কানাডা এইটা সলিড ইউএসএ, এবং এই ইউরোপ মহাদেশে দেখছি এই অঞ্চলটুকু সাদা অংশটুকু সলিড ইউএসএ। এইখানে এশিয়ার মধ্যে আছে, তারপরে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশে বা অস্ট্রেলিয়াকে আমরা দেখছি সলিড। এখানে দেখেন জাপান সাদা এবং ফিলিপাইন এই অংশগুলো সাদা। এটা হলো যে সলিড, আমরা বলছি এটা হচ্ছে সলিড ইউএস। এবং লাল যেগুলো দেখছি এটা বলছি যে রাশিয়ান অংশ, ইউএসএ সোভিয়েত রাশিয়ার একটি অংশ। সোভিয়েত রাশিয়া, এখানে কিউবার দ্বীপপুঞ্জগুলো আছে, কিউবা আছে বা মহাদেশীয় দ্বীপপুঞ্জগুলো আছে। এখানে আফ্রিকার মধ্যে যে লাল দাগগুলো দেখছি। আর এই সবুজ অংশগুলো দেখছি, এইগুলো হলো যে এই রাষ্ট্রগুলো রাশিয়ার পক্ষে বা ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার পক্ষে শক্তি তাদেরকে করছে। এবং এই যে হালকা যে নীল দেখছি, হালকা নীল, এইগুলো লাতিন আমেরিকার এই দেশসমূহ, তারপরে যে ইউরোপের দেশসমূহ, তো এইগুলো হলো ইউএস এর প্রতি হেলে পড়া রাষ্ট্র। তো আমরা যদি দেখি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এখানে শুরু হয়েছিল যে জার্মানির সঙ্গে, জার্মানি, ইতালি এবং জাপান এক পক্ষে ছিল যাদেরকে বলা হচ্ছে অক্ষশক্তি, এবং অন্য পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া এবং ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত রাষ্ট্র। তো তখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1945 সাল, 45 সালের পরে পৃথিবীতে যে মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর এর মধ্যে মতাদর্শগত এবং আরো অন্যান্য ব্যাপারে প্রাধান্য বিস্তার নিয়ে মতবিরোধের তৈরি হয়, এবং পৃথিবীতে তখন দুই মেরুর সৃষ্টি হয়। একদিকে সমাজতান্ত্রিক ব্লক সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে, এবং আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক বা পুঁজিবাদীদের ব্লক। তো পৃথিবীর এই অবস্থার চিত্রটা আমরা এখন দেখলাম যে পৃথিবী কেমন ছিল, এবং পৃথিবীর যে শক্তির ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করছি, সেই শক্তির ভারসাম্য কিন্তু সবসময় পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এক সময় পৃথিবী একরকম ছিল, এখন আরেক রকম অবস্থার মধ্যে আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, আমরা 1914 সালের আগে যদি লক্ষ্য করি, প্রায় 100 বছর পৃথিবীতে কোনো বড় ধরনের যুদ্ধ ঘটেনি। কারণ তখন ব্রিটেন একক ক্ষমতাশালী রাষ্ট্র ছিল, এবং ব্রিটেন একক ক্ষমতাশালী হওয়ার কারণে তখন সে সব ধরনের ভূমিকা কারণে তখন পৃথিবীতে একরকমের সাম্য অবস্থায় ছিল। তো শক্তি সাম্য আন্তর্জাতিক রাজনীতিতে অন্যতম একটি প্রত্যয়, এবং সন্ত্রাস সাম্য। সন্ত্রাস সাম্য কিন্তু শক্তি সাম্যের পরের একটা তত্ত্ব। আমরা এর পরবর্তীতে সন্ত্রাস সাম্য আলোচনা করব। তো আমরা শক্তি সাম্যটা দেখি যে শক্তি সাম্য কি। প্রথমে বলছি যে শক্তি, আমরা এর আগের ক্লাসটাতে শক্তি নিয়ে আলোচনা করেছি যে শক্তি কি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো রাষ্ট্রগুলো শক্তি, রাষ্ট্রীয় শক্তিগুলো যে নিজের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করাই হলো, যে কোনো হুমকি থেকে রক্ষা করা বা মুক্ত রাখাই হলো শক্তি। শক্তি হলো নিজের লক্ষ্য অনুযায়ী অন্যের আচরণকে প্রভাবিত করার সামর্থ্য। শক্তি বলতে নির্দিষ্ট ধরনের মানবিক সম্পর্ককে বোঝায়, অন্যের মন ও কাজের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কাঙ্ক্ষিত ফল লাভের সামর্থ্য হলো শক্তি। শক্তি বলতে এমন এক উপায়কে বোঝায় যার দ্বারা কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতিকে কার্যকর করে থাকে। আমরা শক্তি সম্পর্কে জানলাম, এবং শক্তির সাম্যটা কি? শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। শক্তি সাম্য বলতে রাষ্ট্রসমূহের মধ্যে শক্তির একটা সাম্য অবস্থাকে বোঝায়, যেখানে কোনো একটি রাষ্ট্র সার্বিক শক্তি অর্জনের মাধ্যমে অপর কোনো রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে না। আমরা বলছি যে দাঁড়িপাল্লা, যেমন দাঁড়িপাল্লা বা নৃত্যের মাধ্যমে ওজন করার মাধ্যমে সাম্য অবস্থায় নিয়ে আসা হয়। পৃথিবীর শক্তিগুলোকে, ক্রিয়াশীল শক্তি, সেই শক্তিগুলোকে এরকম একটা
সাম্য অবস্থায় নিয়ে এসে যেখানে শান্তিপূর্ণ পৃথিবী থাকবে সেই নিয়ে আসাটাই হলো শক্তি সাম্য। শক্তি সাম্য নীতি বিভিন্ন রাষ্ট্রের মৈত্রী বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা গতিশীলতা আনে। আন্তর্জাতিক রাজনীতিতে ভারসাম্য রক্ষা করা বা তৈরি করার নীতিকে শক্তি সাম্য বলে। পৃথিবীর যে ব্যালেন্সটা রক্ষা করা বা তৈরি করার নীতিটাই হলো শক্তি সাম্য। শক্তি সাম্য ধারণা একটা বাস্তব অবস্থার সৃষ্টি করে যেখানে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতা বন্টনে মোটামুটি সমতা বজায় রাখা সম্ভব হয়। তো আমরা শক্তি সাম্য বলছি যে ভারসাম্যটা রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসমূহ যাতে ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে সেই ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখার নীতি হলো শক্তি সাম্য। শক্তি সাম্যের বৈশিষ্ট্য, শক্তি সাম্য ধারণা পরিবর্তনশীল। শক্তি সাম্যের ধারণা এটা অহরহ পরিবর্তন হচ্ছে। পৃথিবী সবসময় একরকম থাকে না, পৃথিবীর শক্তির অবস্থা একরকম থাকে না। আমরা যেটা বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবী এককেন্দ্রিক ছিল, এককভাবে। ব্রিটেনের তখন অনেক ক্ষমতা ছিল এবং তার ক্ষমতার কাছে অন্য অন্য রাষ্ট্রগুলো ছিল না, সেই রকম ক্ষমতা অর্জন শক্তি অর্জন করতে পারেনি, যার কারণে তখনও পৃথিবীতে একটা ব্যালেন্স অবস্থায় ছিল। যা তখনও পৃথিবীতে কোনো বড় ধরনের যুদ্ধের ঘটনা দেখেনি। শক্তি সাম্য ঐশ্বরিক তত্ত্ব নয়, যেমন রাষ্ট্র তৈরি বা রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ আছে। অনেক দার্শনিক বলছেন যে রাষ্ট্র ঐশ্বরিক বা ঈশ্বর তৈরি করছে, যেহেতু ঈশ্বর মানুষকে তৈরি করছে, মানুষকে বসবাস করার জন্য রাষ্ট্র তৈরি করেছেন ঈশ্বর। এরকম কোন তত্ত্ব শক্তি সাম্য তত্ত্ব নয়। এটা গড়ে উঠেছে রাষ্ট্রগুলোর পারস্পরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে। শক্তি সাম্য মানুষের প্রয়োজনে, রাষ্ট্রসমূহের প্রয়োজনে শক্তি সাম্য তত্ত্বটা গড়ে উঠেছে। এখানে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। গতিশীলতা রক্ষা, শক্তি সাম্য সবসময় গতিশীলতা রক্ষা করে। একটি পক্ষ যখন শক্তি অর্জন করে সেই পক্ষ সমসাময়িক বা সমান ক্ষমতা বা শক্তি অর্জনের জন্য আরেকটি পক্ষ প্রচেষ্টা চালায়, যার জন্য দুই পক্ষে গতিশীলতা থাকে এবং গতিশীলতা থাকার কারণে একটা ব্যালেন্সের তৈরি হয় এবং কোনো পক্ষকে যাতে আক্রমণ না করে, পৃথিবীতে যাতে যুদ্ধ অবস্থা বা দান্দিক অবস্থা বিরাজমান না থাকে সেই অবস্থা নিশ্চিত করে শক্তি সাম্য। বিশুদ্ধ শক্তি সাম্য সম্ভব নয়। আমরা যেভাবে বলছি যে কোনো বস্তুকে আমরা যেমন দাঁড়িপাল্লায় সঠিকভাবে ওজন করে তার সঠিক পরিমাপটা করা সম্ভব, কিন্তু পৃথিবীর রাষ্ট্রসমূহের যে শক্তি আছে বা আমরা যে শক্তি সাম্য তত্ত্ব নিয়ে আলোচনা করছি, আন্তর্জাতিক রাজনীতির যে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় শক্তি সাম্য, সেই শক্তি সাম্যকে বিশুদ্ধভাবে পরিমাপ করা যায় না যে কোন পক্ষে শক্তি বেশি আর কোন পক্ষে শক্তি কম। এভাবে শক্তির সমান পরিমাপ করা সম্ভব না। উভয় পক্ষের একটা শক্তির একটা ব্যালেন্স তৈরি হয়ে কোনো পক্ষে যাতে আক্রমণ না করে, সেটাই হচ্ছে শক্তি সাম্য। শক্তি সাম্য তত্ত্ব বৃহৎ শক্তি বলের ক্ষেত্রে সীমাবদ্ধ। আন্তর্জাতিক রাজনীতি আসলে শক্তির রাজনীতি। শক্তি বা বল প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। তো এইখানে আমরা যতগুলো রাষ্ট্র আছি বর্তমান বিশ্ব ব্যবস্থায়, এই যে আমরা আলোচনা করছি আন্তর্জাতিক রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করছে কিন্তু এই সমস্ত বৃহৎ শক্তিগুলো। এই বৃহৎ শক্তিগুলোই কিন্তু শক্তি সাম্য মধ্যে সীমাবদ্ধ। ক্ষুদ্র রাষ্ট্রগুলো কিন্তু এইভাবে শক্তি সাম্য বা অন্য কোনো তত্ত্বে ওইভাবে আগ্রহী না, কারণ শক্তিটা অর্জন করছে বৃহৎ শক্তিগুলো এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে শক্তি সাম্য তত্ত্বটা বজায় আছে এবং তাদের মাধ্যমে পৃথিবীতে ভারসাম্য অবস্থা বিরাজ করছে। যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে সেই ক্ষুদ্র রাষ্ট্রগুলো কেউ এপক্ষে কেউ ওপক্ষে অবস্থান করছে, করে পৃথিবীর ভারসাম্য বা শক্তির ভারসাম্যকে রক্ষা করছে। শক্তি সাম্যের প্রকারভেদ, আমরা এখানে শক্তি সাম্যের কিছু প্রকারভেদের কথা বলছি। শক্তি সাম্য কত প্রকারের, সরল শক্তি সাম্য, একটা জটিল শক্তি সাম্য।
একটা ভৌগোলিক শক্তি সাম্য, রাষ্ট্রভিত্তিক বা শক্তি সাম্য। আমরা সরল শক্তি সাম্য বলছি, যে এইখানে এককভাবে মানে সরল শক্তি সাম্য হচ্ছে দুইটি শিবির। যে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীর যে শক্তি সাম্য অবস্থা দেখছি, সেটাকে আমরা বলছি যে সরল শক্তি সাম্য। এখানে পৃথিবী দুইটা ব্লকে বিভক্ত ছিল, একটা ছিল সমাজতান্ত্রিক ব্লক, একটা ছিল পুঁজিবাদী ব্লক। একটা নেতৃত্বে ছিল সোভিয়েত রাশিয়া এবং অন্যটি নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে দুইটা শিবিরে বিভক্ত ছিল, এবং তখন যুদ্ধের অবস্থা, যুদ্ধ যুদ্ধ ভাবও ছিল, তো কিন্তু যুদ্ধ হয়নি পৃথিবীতে, বড় ধরনের কোনো যুদ্ধ কিন্তু হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো যুদ্ধ আসেনি। এই সময় যেটা ছিল যে সোভিয়েত রাশিয়া 90 সালে বিভক্ত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান শক্তি সাম্যকে সরল শক্তি সাম্য, জটিল শক্তি সাম্য। এখানে অনেকগুলো বৃহৎ শক্তি যখন ক্রিয়াশীল থাকে, তখন সেটাকে জটিল শক্তি সাম্য বলে। যে এইখানে কোন পক্ষ বেশি শক্তিশালী, দুইয়ের অধিক বহু রাষ্ট্র মিলে বহুগুলো শক্তি বিভিন্নভাবে তাদের ক্ষমতা কেন্দ্রিক যে জটিল অবস্থা তৈরি করে, সেটাই বলা হচ্ছে না জটিল শক্তি সাম্য। ভৌগোলিক শক্তি সাম্য, ভৌগোলিক অবস্থার ভিত্তিতে যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, সেই শক্তিশালী রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে যে ভৌগোলিক শক্তি সাম্য। এখানে ভৌগোলিক শক্তি সাম্যকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্থানীয় শক্তি সাম্য, একটা আঞ্চলিক শক্তি সাম্য, একটা মহাদেশীয় শক্তি সাম্য, একটা বিশ্বব্যাপী শক্তি সাম্য। তো আঞ্চলিক শক্তি সাম্য, পাশাপাশি দুটি রাষ্ট্র সমান ক্ষমতার অধিকারী, এইরকম রাষ্ট্রকে বলা হচ্ছে যে স্থানীয় শক্তি সাম্য। যেমন আমরা বলি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের অবস্থা বিরাজমান আছে এবং তাদের শক্তির যে মহড়া, সেটাকে বলা হচ্ছে যে স্থানীয় শক্তি সাম্য। আঞ্চলিক শক্তি সাম্য, একটা অঞ্চলে কেন্দ্র করে একটা মহাদেশ বা একটা অঞ্চলে যে সাম্য বিরাজমান থাকে, সেইটাকে বলা হচ্ছে যে আঞ্চলিক শক্তি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করে দেয়। এখানে অন্য কোনো দেশ এইভাবে প্রভাব বিস্তার করতে পারে না, সেই প্রভাবগুলোকে নস্যাৎ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যে কেন্দ্র করে যে ল্যাটিন আমেরিকায় যে শক্তি সাম্য বা আমেরিকা অঞ্চলে যে শক্তি সাম্য, সেটাকে বলা হচ্ছে আঞ্চলিক শক্তি সাম্য। আর হচ্ছে মহাদেশীয় শক্তি সাম্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পৃথিবী যখন দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেল, একদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো, একদিকে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, এই সময় ইউরোপ মহাদেশ, দেখেন ইউরোপ মহাদেশের পশ্চিম অংশে পুঁজিবাদের দিকে এবং পূর্ব অংশ সমাজতান্ত্রিক দিকে ছিল। তো এই যে শক্তি সাম্য এবং দুটা অংশই ব্যালান্স ছিল, যার কারণে তখন কিন্তু যুদ্ধ অবস্থা বিরাজমান থাকলেও যুদ্ধ হয়নি। এই ধরনের শক্তি সাম্যকে বলা হয় মহাদেশীয় শক্তি সাম্য। বিশ্বব্যাপী শক্তি সাম্য, যেটা আমরা দেখছি যে সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বে সমাজতান্ত্রিক শিবির এবং ধনবাদী শিবিরের যে শক্তি সাম্য, সেটাকে বলা হচ্ছে বিশ্বব্যাপী শক্তি সাম্য। একটা শক্তি সাম্য হচ্ছে রাষ্ট্র সংখ্যার ভিত্তিক শক্তি সাম্য। রাষ্ট্র সংখ্যা, এখানে দেখেন তিনটে ভাগে ভাগ করা হয়েছে: এক কেন্দ্রিক, দ্বিকেন্দ্রিক এবং বহু কেন্দ্রিক। এক কেন্দ্রিক, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে পৃথিবী এক কেন্দ্রিক অবস্থায় ছিল ব্রিটেনের নেতৃত্বে, আবার 90-এর দশকে যখন সোভিয়েত রাশিয়ার পতন হয়, তখনও কিন্তু বিশ্ব এক কেন্দ্রিক শক্তি সাম্যের দিকে ছিল। তখন একটি রাষ্ট্র ব্যাপক শক্তি অধিকারী হয় এবং অন্য রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যায়, সেটা হচ্ছে এক কেন্দ্রিক। এখানে একটি রাষ্ট্র ব্যাপক ক্ষমতা থাকবে, অপর রাষ্ট্রগুলো ক্ষমতা থাকবে না। দ্বিকেন্দ্রিক মানে দুইটা রাষ্ট্র, পৃথিবী যখন দুইটা শিবিরে বিভক্ত বা দুইটা বিভক্ত ছিল, তখন সেটাকে দ্বিকেন্দ্রিক শক্তি সাম্য বলা হচ্ছে। আরেকটা হলো যে বহু কেন্দ্রিক শক্তি সাম্য। এখানে বহু অনেকগুলো রাষ্ট্র থাকবে, এই রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে কার শক্তি কত। এখন পৃথিবীতে অনেক শক্তি কেন্দ্র বোঝা যাচ্ছে যে
কোন দিকে হেলে যাচ্ছে, কোথাও কোনো দিকে হেলে যাচ্ছে কিনা। তো একের অধিক বা দুইয়ের অধিক রাষ্ট্র যখন, অনেকগুলো রাষ্ট্র যখন নিজেদের মধ্যে শক্তির প্রতিযোগিতায় লিপ্ত হয়, এবং তখন সেটাকে বলা হচ্ছে বহুকেন্দ্রিক শক্তি সাম্য। এগুলো ছিল শক্তি সাম্যের প্রকারভেদ। শক্তি সাম্য রক্ষার কৌশল। আমরা যদি শক্তি সাম্য কিসের জন্য? পৃথিবীতে শান্তি বজায় থাকে, কোনো পক্ষ অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ না করে, পৃথিবীতে যুদ্ধ না থাকে, শান্তি অবস্থা বিরাজমান থাকে, এই জন্য শক্তি সাম্য প্রয়োজন। শক্তি সাম্য কিভাবে রক্ষা করা যায়? মৈত্রী বা জোট গঠন করে। পৃথিবীর রাষ্ট্রসমূহ যখন একটা রাষ্ট্র শক্তি যে পরিমাণ, দুটা রাষ্ট্রের শক্তি চার পরিমাণ, এরকম যদি পৃথিবীতে রাষ্ট্রগুলো একত্রে জোটবদ্ধ হয়, তাহলে কি হবে? তাদের শক্তির পরিমাণ বাড়বে। আগ্রাসী রাষ্ট্রের সমান শক্তি অর্জন করবে। যখন দুটা পক্ষের শক্তি সমান অর্জন হয় বা একাধিক পক্ষের সমান সমান শক্তি থাকবে, তখন কি হবে? তখন রাষ্ট্রগুলো কেউ কাউকে আক্রমণ করবে না বা আগ্রাসী হয়ে উঠবে না, পৃথিবীতে শান্তি অবস্থা বিরাজ হবে। এই ধরনের জোট গঠনের মাধ্যমে শক্তি সাম্যকে রক্ষা করা যায়। অস্ত্রীকরণ ও নিরস্ত্রীকরণ। একটা হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা থাকা এবং অস্ত্র প্রতিযোগিতা না থাকা। যখন একটি পক্ষ প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করছে বা অস্ত্র উৎপাদন করছে, তখন যদি আরেকটি পক্ষ ওইভাবে অস্ত্রের প্রতিযোগিতা চালায়, তাহলে কি হবে? দুই পক্ষের অস্ত্রের সমান হবে এবং শক্তি সাম্যটা বজায় থাকবে। এটা একটা। আরেকটা হচ্ছে নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা, যে পৃথিবীতে যে মারণাস্ত্রগুলো আছে, পৃথিবীর যে রাষ্ট্রগুলোর যে সামরিক ক্ষমতা আছে, বিভিন্ন সামরিক বাহিনী থেকে শুরু করে, আকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উইপন ধ্বংস করার মাধ্যমে, অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস করার মাধ্যমে পৃথিবীতে যে শান্তি বজায় রাখা, সেই বজায় রাখাটা হলো নিরস্ত্রীকরণ। অস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণ উভয় প্রক্রিয়ার মাধ্যমে শক্তি সাম্য রক্ষা করা যায়। শক্তি সাম্য রক্ষা আরেকটি হলো হস্তক্ষেপ বা হস্তক্ষেপ থেকে বিরত রাখা। যখন একটি রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ করছে, তখন অন্য রাষ্ট্র যদি সেই আক্রমণকারী রাষ্ট্রকে আক্রমণ করে, তখন সে রাষ্ট্র অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে বিরত থাকবে। আমরা এরকম কিছু দেখেছি, যেমন ইরাক যখন কুয়েত দখল করে নেয়, ইউএসএ যখন কুয়েতের পক্ষ নেয়, তখন কিন্তু ইরাক কুয়েত থেকে সরে আসে। এর হস্তক্ষেপ পার্শ্ববর্তী রাষ্ট্র বা অন্য রাষ্ট্রকে অভ্যন্তরীণ ব্যাপারে যখন কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করছে, তখন অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র যদি বিপরীত দিক থেকে ওই রাষ্ট্রকে হস্তক্ষেপ করে, তখন সে রাষ্ট্র বিরত থাকে। হস্তক্ষেপ থেকে বিরত রাখা। শক্তিশালী রাষ্ট্রগুলো যখন দুর্বল রাষ্ট্র বা ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, তখন যদি আরেকটা শক্তিশালী রাষ্ট্র ওই শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপ করে, তখন কিন্তু সে ওই দুর্বল রাষ্ট্রের বা ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ থাকার বিরুদ্ধে। এইভাবে একটা পক্ষ আরেকটা পক্ষকে যখন বিপরীতমুখী অবস্থান গ্রহণ করে, তখন ভারসাম্য বজায় থাকে এবং শক্তি সাম্য রক্ষা হয়। শক্তি সাম্য রক্ষার জন্য বড় ধরনের কোনো বিপদ থেকে পৃথিবীর রাষ্ট্রগুলো মুক্ত থাকছে। বিভাজন ও শাসন। একটা শক্তিশালী পক্ষ অনেক বিশাল শক্তি অর্জন করে ফেলছে, সেই শক্তিশালী পক্ষের মধ্যে যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে যদি বিভাজন তৈরি করা যায়, বিভাজিত করা যায়, তখন ওই শক্তিশালী রাষ্ট্র অবস্থা বা তার শক্তির পরিমাণ কমে যায়। তখন অন্যান্য রাষ্ট্রের প্রতি সে আক্রমণ করা থেকে বিরত থাকে। যদি একটি রাষ্ট্র অনেক শক্তি অর্জন করে, সে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আগ্রাসী মনোভাবের জন্ম দিবে এবং আগ্রাসন সৃষ্টি করবে।
আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্বে পৃথিবীর অবস্থা দেখি, দেখবো যে পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো পৃথিবীতে বিরাজমান রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিজেদের সাম্রাজ্য কায়েম করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শক্তি সাম্যের কৌশল সঠিক প্রয়োগের মাধ্যমে পৃথিবীতে একটি সাম্য অবস্থা বিরাজমান। এখন শক্তিশালী রাষ্ট্রগুলো সরাসরি কোনো রাষ্ট্র তার সাম্রাজ্য বিস্তার করছে না, উপনিবেশ কায়েম করছে না। তো এইভাবে শাসন এবং বিভাজনের মাধ্যমে শক্তি সাম্যের কৌশলকে বজায় রাখা সম্ভব। ক্ষতিপূরণ: যখন একটি পক্ষ অন্য একটি পক্ষকে আক্রমণ করছে, সেই আক্রমণকারী পক্ষের যদি ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যায়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র বা অন্যান্য শক্তিবর্গ যখন চাপে ফেলে আগ্রাসী রাষ্ট্রকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করে, তখন সেই রাষ্ট্র ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে বিরত থাকে। এইভাবে পৃথিবীতে শক্তি সাম্য বজায় রাখা সম্ভব। শক্তি সাম্য বজায় রাখার মাধ্যমে পৃথিবীতে রাষ্ট্রগুলোতে সাম্য অবস্থায় বা শান্তি বজায় রাখা সম্ভব। বাফার বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র: বাফার রাষ্ট্র পাশাপাশি অবস্থানরত দুটি রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে বা দুটি বিপরীতমুখী শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে যে ক্ষুদ্র বা কম শক্তিশালী রাষ্ট্রের অবস্থান, সেই রাষ্ট্রকে বলা হয় বাফার রাষ্ট্র বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র। সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার রাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সাম্য অবস্থা নিয়ে আসতে পারে। তো এই সাম্য অবস্থা ফিরে নিয়ে আসার মাধ্যমে শক্তি সাম্যকে রক্ষা করা যায়। এইভাবে বাফার রাষ্ট্র এক রাষ্ট্র আক্রমণকারী প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রের মধ্যে সাম্য অবস্থা বিরাজমান রাখতে সহায়তা করে। এইগুলো ছিল শক্তি সাম্য রক্ষার কৌশল। শক্তি সাম্যকে যদি রক্ষা করা না যায়, পৃথিবীর যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে শক্তি সাম্য অবশ্যই প্রয়োজন। শক্তি সাম্যের মাধ্যমে পৃথিবীকে শান্তিপূর্ণ ভাবে বসবাসযোগ্য রাখা সম্ভব। শক্তি যদি ব্যালান্সিং হয়ে পড়ে, তখন একটি পক্ষ সবসময় আগ্রাসী মনোভাব পোষণ করবে এবং দুর্বল রাষ্ট্রকে তাদের করায়ত্ত করার চেষ্টা করবে। আন্তর্জাতিক শান্তি রক্ষায় শক্তি সাম্যের ভূমিকা। আন্তর্জাতিক আমরা যেটা বলছি যে শান্তি রক্ষায় শক্তি সাম্য কিভাবে ভূমিকা পালন করছে। সাম্রাজ্যবাদের বিস্তার রোধ, এখানে শক্তি সাম্য থাকার কারণে যেটা আমরা বলছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের সাম্রাজ্য গুটিয়ে নিয়েছে, তাদের উপনিবেশ শক্তিগুলো উপনিবেশ ত্যাগ করে চলে গিয়েছে, তারপর থেকে পৃথিবীতে কিন্তু সাম্রাজ্যবাদ নেই। তো সাম্রাজ্যবাদ রোধ করা যায়, যখন শক্তি সাম্য থাকে তখন সহজেই একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাম্রাজ্য বিস্তার করতে পারে না। বিশ্ব শান্তি ও নিরাপত্তার সহায়ক শক্তি সাম্য, যেটা যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার সহায়ক। নিরাপদ বিশ্ব এবং শান্তিময় বিশ্ব স্থাপনের জন্য অবশ্যই শক্তি সাম্য প্রয়োজন। কারণ ব্যালেন্স যদি না থাকে, শক্তির যদি ভারসাম্যহীন তৈরি হয়, ভারসাম্যহীন তৈরি হলে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে, শান্তি বিনষ্ট হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিনষ্ট হবে। ভারসাম্য রক্ষা, পৃথিবীর রাষ্ট্রসমূহগুলো বা ক্রিয়াশীল আন্তর্জাতিক রাজনীতিতে ক্রিয়াশীল বৃহৎ শক্তি সমূহ মধ্যে ভারসাম্য অবস্থা রক্ষার অন্যতম কৌশল হলো শক্তি সাম্য। আগ্রাসন প্রতিহত, আগ্রাসী রাষ্ট্রের আগ্রাসন প্রতিহত করার জন্য শক্তি সাম্য প্রয়োজন। যখন কোনো আগ্রাসী রাষ্ট্র কোন দুর্বল রাষ্ট্রকে আঘাত করছে, তখন অন্যান্য রাষ্ট্র যদি
সেটাকে নিজের প্রতি আগ্রাসন হিসেবে বিবেচনা করে ওই আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায়, তখন কি হবে? আগ্রাসী রাষ্ট্রের শক্তির চেয়ে অন্যান্য রাষ্ট্রের শক্তি খুব বেশি হবে এবং আগ্রাসী রাষ্ট্র আগ্রাসন থেকে বিরত থাকবে। এইভাবে আগ্রাসী বা শক্তিশালী রাষ্ট্রকে বিরত রাখা, আগ্রাসন থেকে বিরত রাখা। ক্ষুদ্র রাষ্ট্রকে রক্ষা, ক্ষুদ্র রাষ্ট্রের শক্তি কম। আন্তর্জাতিক অবস্থায় যে বৃহৎ শক্তিগুলোর যে ক্ষমতা বা প্রভাব, সেই তুলনায় আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রের প্রভাব কম। ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে রক্ষা করতে পারে শক্তিসাম্য। যদি দুটা বা একাধিক শক্তিসাম্য অবস্থা পৃথিবীতে বিরাজমান থাকে, তখন ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে কোনো শক্তিশালী রাষ্ট্র অন্য বৃহৎ রাষ্ট্রের কারণে আক্রমণ করছে না, যার কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো রক্ষা পায়। এইভাবে শক্তিসাম্যের মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আত্মরক্ষা করে থাকে। জোট গঠন, বিভিন্ন রাষ্ট্রের জোট গঠনের মাধ্যমে শক্তিসাম্য বজায় রাখা যায়। জোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বা একটা বৃহৎ রাষ্ট্রের সাথে আরেকটা কিছু রাষ্ট্র, আরেকটা বৃহৎ রাষ্ট্রের সাথে আর কিছু ক্ষুদ্র রাষ্ট্র, এভাবে জোট। যে জোটের অবস্থা আমরা দেখছি, বিভিন্ন ধরনের জোট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ছিল, যখন স্নায়ুযুদ্ধ ছিল, তখনও তো সমাজতান্ত্রিক ইউএসএসআর এর পক্ষে বা সোভিয়েত রাশিয়ার পক্ষে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো জোটবদ্ধ হয়েছিল এবং তারা ওয়ার্স জোট করেছিল, আবার ন্যাটো করেছিল, যে ইউরোপের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তো এইখানে জোট রাজনীতি আগ্রাসী রাষ্ট্র থেকে নিজেকে রক্ষা করতে পারে। যুদ্ধ হতে বিরত থাকা, শক্তিসাম্য যখন বিরাজমান থাকবে, তখন রাষ্ট্রগুলো যুদ্ধ থেকে বিরত রাখবে। যে আমরা যেটা আমরা বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমরা স্নায়ু যুদ্ধের কথা বলছি বা ঠান্ডা যুদ্ধের কথা বলছি, তখন কিন্তু বিশ্বে দুটি পক্ষের মধ্যে যুদ্ধের অবস্থা বিরাজমান ছিল এবং পরস্পর যুদ্ধের সকল উপাদান ছিল, কিন্তু কোন রাষ্ট্র কাউকে আক্রমণ করা না, আক্রমণ অনাক্রমণ থেকে নীতি গ্রহণ করেছিল। এই কারণে যুদ্ধ থেকে বিরত রাখা যায়, শক্তিসাম্য অবস্থায় থাকে। নিরস্ত্রীকরণ, নিরস্ত্রীকরণের মাধ্যমে যুদ্ধাস্ত্র বা সেনাবাহিনীর পরিমাণ হ্রাস করা যায়। তো সেনাবাহিনী যদি না থাকে, যুদ্ধাস্ত্র যদি কম থাকে, পারমাণবিক অস্ত্র যদি কম থাকে, তাহলে কি হবে? রাষ্ট্রগুলোর মধ্যে আক্রমণ থাকবে না। এইভাবে শান্তি, আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষা করা যায়। বন্ধুত্ব সৃষ্টি, এক রাষ্ট্রের সাথে যদি আরেক রাষ্ট্রের বন্ধুত্ব সৃষ্টি হয়, রাষ্ট্রের সাথে বন্ধুত্ব ভাব থাকে, বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে আগ্রাসীতা রক্ষা করা যায় এবং রাষ্ট্রসমূহের শান্তি বিরাজমান থাকে। পারস্পরিক সহযোগিতা, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্র যদি সহযোগিতা সহমর্মিতা গড়ে ওঠে, তাহলে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সহজে আক্রমণ করবে না। এইভাবে শক্তিসাম্যকে সামনে রেখে শক্তিসাম্যের মাধ্যমে পৃথিবীতে শান্তি বজায় রাখা সম্ভব। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি বজায় রাখার অন্যতম একটা কৌশল হলো শক্তি সাম্য অবস্থা। আমরা আলোচনা করব সন্ত্রাস সাম্য। সন্ত্রাস সাম্যটা কি? সন্ত্রাস সাম্য রিসেন্ট বা সাম্প্রতিককার একটি ধারণা, এবং সন্ত্রাস সাম্য হচ্ছে যে শক্তি সাম্যর বিপরীত একটা ধারণা। যে সন্ত্রাসটা কি, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাস সাম্য আলোচিত হচ্ছে। সন্ত্রাস সাম্য কিন্তু বিশ্বে শান্তি বজায় রাখার জন্য গড়ে উঠেছে। তো ল্যাটিন শব্দ টেরেরি থেকে সন্ত্রাস সাম্য শব্দটি এসেছে। টেরেরি থেকে ইংরেজি টেরর শব্দটি এসেছে, যার অর্থ ভয় বা ত্রাস। কোনো ভয়, কাউকে আক্রমণ করতে ভয় বা কাউকে দেখে যদি ভয় বা ত্রাস মনে হয়, তাহলে কি হবে? সেই পক্ষ আক্রমণ থেকে অনাক্রমণ থেকে বিরত থাকবে। এইভাবে সন্ত্রাসবাদ, ভয় বা ত্রাসের মাধ্যমে পৃথিবীতে সাম্য অবস্থা বিরাজমান রাখার পদ্ধতিটা হলো বা তত্ত্বটা হলো সন্ত্রাস সাম্য। সন্ত্রাস সাম্যের মূল কথা হলো ভয় বা ত্রাস
কেবল ভয় বা ত্রাস কোনো প্রতিপক্ষের আক্রমণ নিবৃত্ত করতে পারে। কাউকে যে কোনো উপায়ে আতঙ্কিত বা ভয় দেখে কোনো কিছু করা থেকে বিরত করাই হলো সন্ত্রাস সাম্য। কোনো পক্ষকে ভয় দেখে বা অন্য কিছু করে তাকে আক্রমণ থেকে বিরত রাখা বা কোনো কিছু থেকে বিরত রাখা, সেটাই হলো সন্ত্রাস সাম্য। যুদ্ধ না করেও প্রতিপক্ষকে অস্ত্রের বা যুদ্ধের ভয় দেখিয়ে সাম্য বজায় রাখার পদ্ধতি হলো সন্ত্রাস সাম্য। যুদ্ধ যুদ্ধ ভাব, যুদ্ধ করব যুদ্ধ করব, যুদ্ধের অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, এরকম যে আমরা যে এখন যদি বলি যে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া যে অর্থনৈতিক অবস্থা, কিন্তু তার যে সামরিক গুলো আছে, সে কিন্তু মাঝে মাঝে পৃথিবীকে জানান দিচ্ছে সেই গুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তো এইভাবে ভয় দেখিয়ে সে ভয় দেখাচ্ছে যে আমার এমন অস্ত্র আছে, যার কারণে অন্য অন্য শক্তিগুলো সেই আক্রমণ করছে না। এই ধরনের ভয় বা ত্রাস সৃষ্টি করে আক্রমণ থেকে বিরত রাখাই হলো সন্ত্রাস সাম্য। তো সন্ত্রাস সাম্যর সাদৃশ্য ক্ষমতা বৃদ্ধি। সন্ত্রাস সাম্য এবং শক্তি সাম্য দুটার উদ্দেশ্য কি? দুটাই কিন্তু হচ্ছে পৃথিবীতে যাতে সাম্য অবস্থায় থাকে, পৃথিবীতে যুদ্ধ অবস্থা না থাকে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে যাতে আক্রমণ না করে, শান্তি বিরাজমান থাকে। এই জন্য সন্ত্রাস সাম্য। সন্ত্রাস সাম্য শক্তি সাম্যের পরবর্তী আসে, এটা আমরা বলছি নতুন একটা তত্ত্ব। তো ক্ষমতা বৃদ্ধি, শক্তি সাম্য ক্ষমতা বৃদ্ধি করে, সন্ত্রাস সাম্য ক্ষমতা বৃদ্ধি করে। দুটা একই রকম সমতার স্তর। শক্তি সাম্য সমতার স্তর করছে, সন্ত্রাস সাম্য সন্ত্রাস ভয় দেখে একটা শক্তি মাধ্যমে একটা ভয়ের মাধ্যমে সমতার স্তর তৈরি করছে। যে কেউ ভয় দেখিয়ে আক্রমণ থেকে যে আমি শক্তিশালী, একজন শক্তি অর্জনের মাধ্যমে বিপজ্জনক। শক্তি সাম্য যেমন বিপজ্জনক, সন্ত্রাস সাম্য বিপজ্জনক। যখন একটি পক্ষের শক্তি বা একটি পক্ষ যে শক্তির বেশি হয়ে যায়, তখন দুই পক্ষে কিন্তু থাকে যে কোনো পক্ষের শক্তি যদি হয়ে যায়, তখন পৃথিবী কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে। তো দুটাই শক্তি সাম্য বিপজ্জনক, সন্ত্রাস সাম্য বিপজ্জনক। উদ্দেশ্যগত সন্ত্রাস সাম্য এবং শক্তি সাম্য দুইটার উদ্দেশ্য কিন্তু এক, যে শান্তি বজায় রাখা, ভারসাম্য রক্ষা করা। পৃথিবীতে ক্রিয়াশীল রাষ্ট্রসমূহ বা আন্তর্জাতিক ক্ষেত্রে অবস্থানগত অবস্থানগত রাষ্ট্রগুলোর মধ্যে সমতা বিরাজমান রাখা, এটাই কিন্তু শক্তি সাম্য এবং সন্ত্রাস সাম্যের উদ্দেশ্য। এইগুলো ছিল শক্তি সাম্য এবং সন্ত্রাস সাম্যের সাদৃশ্য। আমরা এবার শক্তি সাম্য এবং সন্ত্রাস সাম্যের বৈসাদৃশ্য সনাতন বনাম আধুনিক। শক্তি সাম্য ও সন্ত্রাস সাম্যের মধ্যে বৈসাদৃশ্য। সনাতন বনাম আধুনিক। শক্তি সাম্যকে বলা হচ্ছে পুরাতন বা সনাতন পদ্ধতি, সনাতন কৌশল, সনাতন তত্ত্ব। আর সন্ত্রাস সাম্যকে বলা হচ্ছে আধুনিক কৌশল বা আধুনিক তত্ত্ব। পৃথিবীর যে কোনো উপায়ে শান্তিটা বজায় রাখার উদ্দেশ্য। সমতা বনাম হুমকি। সন্ত্রাস সাম্য সমতা, শক্তির সমতা তৈরি করে। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের শক্তির সমতা বা শক্তি অর্জনের মাধ্যমে ব্যালান্স তৈরি করছে। আর সন্ত্রাস সাম্য হুমকি, ভয় দেখিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ভয় দেখাচ্ছে যে আমাকে যদি আক্রমণ করো আমি তোমাকে আক্রমণ করবো, আমার কাছে এই উপকরণগুলো আছে, এই মারণাস্ত্রগুলো আছে, এইরকম ভয় যে আমাকে আক্রমণ করলে আমি এটা করবো, আমি ওইটা করবো, এরকম ভয় দেখিয়ে হুমকি প্রদান করে সাম্য অবস্থা বিরাজমান রাখা। পরিমাপ যোগ্যতা, এইখানে কিন্তু পরিমাণ করা যাচ্ছে না। পরিমাপ যে কি পরিমাণ ত্রাস বা ভয় দেখানোর অবস্থায় সে আছে বা কি পরিমাণ শক্তি সে অর্জন করছে, এই অবস্থায় কিন্তু এখানে পরিমাণ যোগ্য করা যাবে। জোট গঠন, শক্তি সাম্য জোট গঠনের মাধ্যমে শক্তি সাম্য অর্জন হয়। সন্ত্রাস সাম্য কিন্তু জোট গঠন না, এককভাবে সে শক্তি অর্জন করে অন্যকে ভয় দেখায়। একটা হচ্ছে জোট গঠনের মাধ্যমে শক্তি অর্জন করছে শক্তি সাম্য, আর সন্ত্রাস সাম্য
জোট গঠন না করে নিজে শক্তি অর্জন করছে এবং অন্যদেরকে ভয় দেখাচ্ছে, নিজে অন্য আক্রমণ থেকে বিরত রাখার কৌশল হিসেবে। অস্ত্রের প্রতিযোগিতা, শক্তি সাম্য যে অস্ত্র হ্রাসের মাধ্যমে একটা সাম্য অবস্থা তৈরি করা, আর সন্ত্রাস সাম্য অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত, যে কত পরিমাণ শক্তি অস্ত্র তৈরি করা যায়, যে সমস্ত অস্ত্র তৈরির মাধ্যমে অন্যান্য রাষ্ট্রকে ভয় দেখানো যায়। যেমন আমরা উত্তর কোরিয়ার কথা বলছি, উত্তর কোরিয়া কিন্তু অর্থনৈতিকভাবে ওরকম শক্তিশালী একটি রাষ্ট্র, বাট সে কিন্তু মাঝে মাঝে পারমাণবিক অস্ত্র বা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। পরীক্ষা চালানোর পরে কি পৃথিবীতে যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, সেই শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু তার ওই শক্তি দেখে, অস্ত্রের প্রতিযোগিতা দেখে ভীত হয়ে তাকে কিন্তু আক্রমণ করছে না, তার সঙ্গে আক্রমণ থেকে বিরত থাকছে। তো এইভাবে সন্ত্রাস সাম্য পৃথিবীতে সাম্য অবস্থা বিরাজ আছে। ফলাফল, শক্তি সাম্য এবং সন্ত্রাস সাম্য উভয়ের ফলাফল যে শান্তি বিরাজমান রাখা, পৃথিবীতে শান্তি বিরাজমান থাকে, সেটাই কৌশল হচ্ছে সন্ত্রাস সাম্য ও শক্তি সাম্যের ব্যাপার। এইগুলো ছিল শক্তি সাম্য এবং সন্ত্রাস সাম্য বৈসাদৃশ্য। তো আমরা আজকে আলোচনায় যে শক্তি আলোচনা করলাম, শক্তি সাম্য কি, শক্তি সাম্যের ব্যাপারে আলোচনা করলাম, শক্তি সাম্য কিভাবে পৃথিবীকে শান্তিময় করে রাখতে পারে, সেই সঙ্গে সন্ত্রাস সাম্য আলোচনা করলাম, এবং সন্ত্রাস সাম্য এবং শক্তি সাম্যের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য গুলো আমরা তুলে ধরলাম। এই ব্যাপারে এই শক্তি সাম্য এবং সন্ত্রাস সাম্যের যদি কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে তো আপনারা কোশ্চেন করবেন। যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, যে বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদেরকে এই অবস্থায় আসতে হয়েছে, তো আপনারা আশা করি আপনারা এই ক্লাসগুলো দেখবেন এবং দেখার পরে যে প্রশ্নগুলো উদ্ভব হবে, যে প্রশ্নগুলোর উত্তর এই আলোচনা থেকে পাবেন না, দয়া করে আপনারা ইমেল করবেন salam.jeu@gmail.com। তো সবাইকে ধন্যবাদ এবং আশা রাখি সবাই সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে শুনবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।